আপনার পার্টনার বা আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বার ওসিডিতে ভুগছেন এবং আপনি বুঝতে পারছেন না যে আপনি কিভাবে সাহায্য করবেন, কিভাবে সহানুভূতি দেখাবেন, আপনি বুঝতে পারছেন না, তাহলে আজকের ভিডিওতে থাকছে যে জীবনসঙ্গী হিসেবে, একজন পার্টনার হিসেবে বা একজন ক্লোজ ফ্যামিলি মেম্বার হিসেবে একজন ওসিডি পেশেন্টের সাথে আপনি কিভাবে সহমর্মী হবেন এবং আপনি কিভাবে ওসিডি পেশেন্টকে সাহায্য করতে পারেন তার জীবনটাকে সহজ করার জন্য, তার রোগ থেকে বেরিয়ে আসার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এসকে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি মানসিক রোগ যেটা ব্রেন থেকে আসে। অবসেশন মানে যে চিন্তাটা আসা, যে ইন্ট্রুসিভ থট, তার মধ্যে যে চিন্তাটা চলে এলো সেটা হচ্ছে অবসেশন, এবং চিন্তার বশে তিনি যে কাজটি করছেন সেটা হলো কম্পালশন। যেমন মনে হলো মাথার মধ্যে যে হাতটা নোংরা হয়ে যাচ্ছে, হাত থেকে জীবাণু আমাকে অ্যাটাক করতে পারে, তার জন্য তিনি হাত ধুতে গেলেন। এই চিন্তা আসাটা হচ্ছে অবসেশন এবং হাত ধুতে যাওয়াটা হচ্ছে কম্পালশন। এক্ষেত্রে রোগীরা নিজেরা বুঝতে পারেন যে এটা পুরোপুরি অযৌক্তিক একটা ব্যাপার, আমার হাত একদম পরিষ্কার আছে, তো জীবাণু নেই, তা সত্ত্বেও তিনি আটকাতে পারেন না, তিনি আবার হাত ধুতে চলে যান। এই যে চিন্তা আসছে, চিন্তাটাকে আটকাতে পাচ্ছেন না এবং তার বশে কাজ করতে বাধ্য হচ্ছেন, এটা ভীষণ কষ্টকর একটি সমস্যা। যিনি ভুগছেন এই রোগে একমাত্র তিনি ফিল করতে পারেন যে কতটা কষ্টকর। এবং আমরা ডাক্তারবাবুরা যারা এই রোগে ট্রিটমেন্ট করি, আমরা যারা অসহায় পেশেন্টদেরকে দেখি, তারা ভিতর থেকে খুব মর্মাহত হই এবং আমরা ট্রিটমেন্ট করে চেষ্টা করি যে তাকে সেই কষ্ট থেকে যত তাড়াতাড়ি বার করে নিয়ে আসা যায়। এবার আপনাকে, আমরা জানি যে আপনি ফ্যামিলি মেম্বার হিসেবে বা পেশেন্টের পার্টনার হিসেবে ভীষণভাবে স্ট্রেসফুল বা বার্ন আউট ফিল করেন মাঝে মধ্যে নিজেকে, এবং মাঝে মধ্যে বাড়ির লোকেরা বা পার্টনারেরা ডিপ্রেশনে চলে যান এই পেশেন্টদের কর্মকাণ্ড দেখে, তাদের সঙ্গে জীবন চালাতে গিয়ে। এবার আসি যে ওই ওসিডি সম্পর্কের উপর কিভাবে প্রভাব বিস্তার করে। প্রথমেই বলি সময় ও মনোযোগে বাধা। এক্ষেত্রে দেখা যায় যে কম্পালশন অ্যাক্টের জন্য যে রিপিটেটিভলি বারবার একই কাজ করতে বাধ্য হন পেশেন্টরা, তার জন্য তারা নিজেদের কাজে অনেক পিছিয়ে পড়েন, তাদের পার্টনারদেরকে সময় দিতে পারেন না, তাদের পার্টনারদের কাজে মনোযোগ দিতে পারেন না, এবং সেই সাথে পার্টনারদেরকে ফোর্স করেন যে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বা যে ধরনের ওসিডিতে ভুগছেন সেই রকম ভাবে পার্টনারদেরকে ফোর্স করেন। আমার একটি পেশেন্ট আছে, তিনি নিজে যেমন ছোঁয়াছুঁই ধোয়াধুয়ি সেগুলো করছেন, তার বাড়ির লোককেও তিনি বাড়িতে ঢোকার সময় সমস্ত জামা কাপড় চেঞ্জ করে স্নান না করে ঘরে ঢুকতে দেন না, যার ফলে পার্টনারেরা ভয় পান যে আমি যদি বাই চান্স বাড়ির বাইরে যাই তাহলে আমাকে স্নান করতে হবে, না হলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। সুতরাং এটা বেশ কষ্টের একটি সমস্যা, যেটা সম্পর্ককে খুব ভালোভাবে প্রভাবিত করে এবং সম্পর্ককে আরো খারাপ দিকে নিয়ে যায়। দ্বিতীয় পয়েন্টে আসি, দাম্পত্য জীবনের প্রভাব। এই ওসিডিতে যারা ভুগছেন তাদের দেখা যায় যে দাম্পত্য জীবনে অনেক রকম প্রবলেম দেখা যায় এবং তাদের সেক্সুয়াল জীবনেও বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। ওসিডি যখন অনেক বাড়াবাড়ি অবস্থা থাকে, অ্যাংজাইটি থাকে, তখন পুরুষদের ক্ষেত্রে অনেক সময় প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা অনেক সময় দেখা যায়, এবং ফিমেলদের ক্ষেত্রে লিবিডো কমে যায়। তার বেশিরভাগ সময়টা তার মাথার মধ্যে টেনশন চলতে থাকে, তার ইন্ট্রুসিভ থট নিয়ে, তার চিন্তা নিয়ে, যার ফলে তাদের সেক্সুয়াল ইন্টিমেসির জায়গাটায় অনেক সমস্যা তৈরি করে। এছাড়া যারা সেক্সুয়াল টাইপ অফ ওসিডিতে ভুগছেন তাদের ক্ষেত্রে তারা খুবই কষ্টের মধ্যে থাকেন এবং তাদের মাথার মধ্যে বিভিন্ন রকম অযাচিত চিন্তা চলে আসতে থাকে, যার জন্য তাদের পার্টনারের সাথে সম্পর্কের সমস্যা তৈরি করে। এছাড়াও যারা রিলিজিয়াস টাইপ অফ ওসিডিতে ভুগছেন তারা তো ভাবেন এই সেক্সুয়াল ইন্টিমেসি মানে পাপ, বা করলে ঈশ্বর যদি আমাকে ক্ষমা না করে, এমনি আমি এত ঈশ্বরের নামে গালাগালি দিয়ে এত পাপ করছি, তারপর আবার এই ধরনের কাজ করলে আরো যদি পাপ বেড়ে যায়, এগুলো ভেবে তাদের মধ্যে সেক্সুয়াল ইন্টিমেসির জায়গাটা বা সম্পর্কের জায়গাটা অনেক দিনের পর দিন খারাপ হতে থাকে। থার্ড পয়েন্টে আসি, মেজাজ বা আচরণের পরিবর্তন হয় ওসিডি পেশেন্টদের তাদের পার্টনারদের উপর। দেখা যায় যে তারা খুব ইরিটেবল হয়ে যায় এবং তাদের ইরিটেশনটা তাদের পার্টনারদের উপর প্রকাশ করেন। বা যারা চেকিং টাইপ অফ ওসিডিতে ভুগছেন তারা পার্টনারদের কাছে গিয়ে বারবার কনফার্ম হয়ে নেন যে দেখো গ্যাসটা বন্ধ করেছে কিনা, বা নিজে গিয়ে চেক করেন, মাঝে একবার পার্টনারকে পাঠায় তুমি একবার গিয়ে চেক করে এসো, বা ঠিকঠাক ভাবে জিনিসটা রাখলাম কিনা। ওভারঅল একটা পার্টনারদের উপর বড় প্রেশার তৈরি হয় এবং পার্টনাররাও ধীরে ধীরে ইরিটেবল এবং বার্ন আউট স্ট্রেসড হয়ে যান এই জিনিসগুলো সহ্য করতে করতে। ফোর্থ পয়েন্টে আসি যে ফ্যামিলি ফাংশনিং এবং পেরেন্টিং। পেরেন্টিং এ দেখা যায় যারা ওসিডি তে ভুগছেন তারা
তাদের প্যারেন্টিংটা অনেকটা প্রভাবিত হয়, তাদের বাচ্চারাও খুব কষ্টের মধ্যে থাকেন তাদের বাবা মায়ের এই রোগটি থাকার জন্য বা তাদের আচরণগত যে পরিবর্তনগুলো হয় সেগুলোর জন্য। এবং বিভিন্ন ডিসিশন মেকিং এর যে জায়গাগুলো থাকে, সিদ্ধান্ত নেওয়ার জায়গাগুলোতে দেখা যায় যে ওসিডি যাদের থাকে তাদের সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয় এবং সেটা প্যারেন্টিং এ একটা ইনডিরেক্টলি ভালো রকম প্রভাব পড়ে। এই ওসিডি পেশেন্টরা বাচ্চা মানুষ করা নিয়ে ভীষণ টেনশনে ভোগেন, তারা কনফার্ম হতে পারে না এই স্কুলে ভর্তি করলাম এটা ঠিক করলাম তো, ওই স্কুলে ভর্তি করলে ভালো হতো, কি এই টিচারের কাছে টিউশনে দিলাম এটা না করে ওটা করলে ভালো হতো। এই যে তাদের মধ্যে যে সবসময় একটা ডাউট চলতে থাকে সেটা বাচ্চার জীবনকে প্রভাবিত করে এবং প্যারেন্টসদের ডিসিশন যদি সঠিক না হয় তখন দেখা যায় যে বাচ্চার জীবনেও একটা বড় প্রভাব ফেলে এই বাবা মায়ের ওসিডি। এবার আসি যে পার্টনারের দৃষ্টিভঙ্গি থেকে ওসিডি রোগটি কেমন হতে পারে। পার্টনাররা ভীষণভাবে বিরক্ত হয়ে যান এবং একটা সময় গিয়ে নিজেদেরকে ভীষণ অসহায় বোধ করে যে এইরকম লাইফ পার্টনার পাওয়ার জন্য তারা ভীষণভাবে মর্মাহত হয় যে হাজব্যান্ড কেন এরকম করছে, কি আমার ওয়াইফ কেন এমন করছে। অনেকে তো ভয় পেয়ে যান যে আমি এটা করলে আবার যদি এটা শুরু হয়ে যায়। যেমন আমার একটা পেশেন্ট আছে, তার মনে হয় পাশ দিয়ে যদি কুকুর চলে যায় তাহলে মনে হয় কুকুরটি তাকে টাচ করে চলে গেল, দূর থেকে যদি কুকুর দেখেন ভাবেন যে কুকুরটা আমাকে টাচ করেছে। তার পেশেন্টের হাজব্যান্ড আমাকে বলছে যে ডাক্তারবাবু এরপরে আমি যখন একা কোথাও যাই সেখানে যদি আমি কুকুর দেখি তাহলে আমার ভয় লাগে যে আমার ওয়াইফ যদি এখানে থাকতো তাহলে আবার প্রবলেম তৈরি করতো। তো এরকম প্যাসিভলি পার্টনারদেরকে প্রভাবিত করে এবং অনেক সময় পার্টনারও বুঝতে পারেন না যে এটা রোগ, ভাবেন একটু চেষ্টা করলে তো ঠিক করে নিতে পারে বা হয়তো ইচ্ছে করে করছে বা এই তো সামান্য ব্যাপার তাও কন্ট্রোল করতে পারছেন না, হয়তো উইক পার্টনার। এই চিন্তাটার জন্য তারা পার্টনারকে উইক ভাবা শুরু করেন। পার্টনারদের মেন্টাল হেলথ অনেকটাই বিঘ্নিত হয়, অনেকেই তো ডিপ্রেশন বা অ্যাংজাইটির শিকার হন পার্টনারদের ওসিডি থাকার জন্য। অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েন, সম্পর্ক বা ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারেন না। আবার অনেকে পার্টনারদেরকে বেশি ভালোবাসার জন্য মানে গিল্টে ভোগেন যে আমি হয়তো ওকে খারাপ করে দিচ্ছি, আমি হয়তো ওকে সারাতে পারছি না, ওর ওসিডিটা হয়তো আমি একটু চেষ্টা করলে ঠিক হয়ে যেত, আমার দিক দিয়ে বোধহয় কিছু কমতি হচ্ছে, এরকম অনেকে ভাবেন। এই হাজবেন্ড বা ওয়াইফের ওসিডি থাকার জন্য পার্টনারদের কাজের জায়গায় তারা ভীষণভাবে প্রবলেমে পড়েন। তারা যখন কাজে যান সেখানে তারা ঠিকঠাক কনসেন্ট্রেট করতে পারেন না, তাদের মনোযোগ বিঘ্নিত হওয়ার জন্য তাদের ফাংশনাল লাইফটা বিঘ্নিত হয়। আচ্ছা ম্যাডামের রোগটা কত বছর ধরে এই ছুঁচিবাই বাতিকটা ছোঁয়াছুঁয়ি ধোয়াধুয়িটা মোটামুটি? তাও 8-10 বছর হয়ে গেছে। 8-10 বছর। আচ্ছা, তা এখন ওষুধ খেয়ে একটু কমেছে? একটু কমেছে, একটু আগে কমেছে। যেটা অত্যাচার হতো সেটা না। সেটা কমেছে। আর আপনার ক্ষেত্রে কি অসুবিধা হয়? আপনি তো ওনার হাজবেন্ড। হ্যাঁ, আমার ক্ষেত্রে আসলে ব্যাগটা রাখি লাগানো জামা দেয়ালে, জামা মানে বাইরের জামা কাপড় পরে এলে সেটা হবে না। আর চশমা? চশমা কি বলবো? চশমা আসলে মুছতে হবে, মোবাইল মুছতে হবে, আচ্ছা, এইসবগুলো। আপনাকে এমনি স্নান করে ঘরে ঢুকতে হবে এরকম কিছু বলছেন? না, এসে বাইরে জামা টামা খুলে গিয়ে আমি বালতি করে পটাইতে রেখে দিই। ওটা বালতি করে জলটাকে রেডি পায়ে রাখছেন? পায়ে দিচ্ছি। আচ্ছা, উনি যদি ওই সব শুধু বাড়িতে থাকে কোনো না ধুয়ে তাহলে কি হতে পারে? কত কি মনে হয় আমার, কি মনে হয়? মনে হয় ওই ওই জিনিসটা ওই জায়গায় ওখানে লাগলে ওটা আবার সপে হবে, আবার ওখানে আমি বসে যেতে আবার এখানে আসি, হ্যাঁ। এটা ওখানে লাগবে তো কি হবে তার জন্য? কিরকম ওই ওই নিয়ে শুধু আমার চিন্তা অস্বস্তি হয়। হ্যাঁ, অস্বস্তি। কিন্তু লাগালাগি হয়ে গেলে ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে কি ক্ষতি হতে পারে? ওদিকে ওটা জিজ্ঞেস চাপলে করছি। কি হয়, ওই জামা কাপড় আবার কাচতে হয়। সেটা আপনি কাঁদছেন, কিন্তু কোন ক্ষতির ভয়ে কেন করছেন? কি হতে পারে? ক্ষতিটা কি হতে পারে? কিচ্ছু করি না। কিছু ক্ষতি নয় তাও ওরকম করছেন? আচ্ছা, আর আপনি কি ব্যবস্থা নিয়েছেন এটার জন্য? এই যে আপনার এত বছরে ওনার এই যে ছোঁয়াছুঁয়ি রোগ, আপনার যে এত মুছে টুছে রাখতে বলছে, রাগমাগ করে কিছুদিন ডাক্তার বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেওয়ার পরে খুব ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, ও তারপরে? খুব বেড়েছে। আচ্ছা তখনই ফের আপনার কাছে আসলাম। আচ্ছা, মাঝে মাঝে তাহলে আপনি ট্রিটমেন্ট মানে রাগ হয়ে যাচ্ছে এই বিষয়ে? হ্যাঁ, আচ্ছা। আর এবার পাঁচিলের দরজা আছে গেট, সেখানে কেউ সবাই হাত দেয়, গেট চিটকে দিতে হবে। আচ্ছা। ওটা আবার চান করার আগে ধুয়ে দিয়ে আসতে। আচ্ছা, বাইরের গেটটাকে ধুয়ে বাড়িতে ঢুকতে হচ্ছে? চিটকিটা, হ্যাঁ। আচ্ছা, আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি হয় এটার জন্য? হ্যাঁ, ওইটা নিতে হয় বেশি। আচ্ছা আমি মাঝে খুব রেগে যাই, কি করবো, আচ্ছা খুব রেগে যাই, দুটো ফেলে দিই সব। আচ্ছা, ঠিক আছে। মানে আর ভয় লাগে যদি আবার এই অবস্থায় ঢুকে যায় তাহলে কি বলবে? হ্যাঁ, আমি চুপি চুপি অনেক সময় করে দিই, আচ্ছা জানতে পারে না, আচ্ছা। বলে যে মুছে যাও, হ্যাঁ মুছে। এখন কি আপনার বিশ্বাস শুরু হয়েছে যে হ্যাঁ ওই অবস্থায় ঢুকলে সত্যি বোধহয় কিছু ছোঁয়াছুঁয়ি রোগ হয়ে যেতে পারে? সত্যি সত্যি? হ্যাঁ, ওরকম আছে। আপনার মধ্যে এরকম কিছু এসছে যে? না, আমার মনে কিছু নেই। ওরকম মনে না, কিছু না। নেই যে ওই চশমা না মুছলে কিছু হবে কি? আমার বা বাইরে গেটটা না ধুয়ে দিলে কিছু হবে? হ্যাঁ,
এ তো উনি ভাবছেন, আমি আমার আপনার কথা কিছু হয় না, আপনার কিছু আমার হয়নি? কিছু হয় না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। একটু হয়তো বাড়িতে আসলাম, জামাটা খুললাম, একটু পরে বাইরে বারান্দা নিচে এলাম, একটু মাটি হাঁটলাম, আমার ওগুলো আসা যাবে না, ওগুলো ছুঁয়ে গেছে, ছুঁয়ে গেছে। ওগুলো আবার ফেলে ইয়ে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সুইচ মায়ের হয় সুইচ সুইচ ওগুলো মিশছে। আচ্ছা, সুইচগুলো মোছেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার তো এই ছুঁচিবাই রোগ 8-10 বছর ধরে আছে, তো আপনি কি বলছেন আপনার কোন রিলেটিভের আছে ওটা? বোনের বুবুর মেয়ে। আপনার বোনের মেয়ের আছে। হ্যাঁ। আর কি বললেন ও থাকতো বলে? মনে হচ্ছে ও এসে আমার এইটা বেশি হয়েছে নাকি ও আপনাদের বাড়িতে থাকতো? হ্যাঁ। ও আপনাদের বাড়িতে থাকতো বলে মনে হচ্ছে যে তার থেকে ছোঁয়াছুঁয়ি হয়ে এই রোগটা তৈরি হয়েছে। হ্যাঁ, ধরা দেয়। আর তাহলে আপনি ছাড়া আর কাউকে ছোঁয়নি ওনাকে আর বাকিদেরকে? হ্যাঁ, ছোঁয়াছুঁয়ি, ওর সঙ্গে বেশি। হ্যাঁ, ছোঁয়াছুঁয়ি ধোয়াধুয়ি রোগটা এটা ছোঁয়াচে রোগ নয়। হ্যাঁ, না, একদমই না, এটা ছোঁয়াচে রোগ নয়। আপনাদের বংশে আছে, ও আপনার রক্তের সম্পর্কে দেখবেন আপনার আগের জেনারেশনে, তার আগের জেনারেশনে কারো না কারো ছিল, তার থেকে এসছে। ওই যার হয়েছে উনিও পেয়েছেন ওই রক্ত সম্পর্কে, আপনিও তাই একই রোগ পেয়েছেন। হ্যাঁ, এটা কোনো ছুঁচিবাইটা রোগ, কিন্তু এই রোগটা ছোঁয়াছুঁয়ি নয়, মানে কন্টাজিয়াস নয়। ছোঁয়াছুঁয়ির জন্য রোগ হয়ে যাবে সেরকম রোগ নয় এটা। তারা তো বাকিদেরও ছড়াতো, তাই না? কারো বাড়িতে যদি পক্স হয় তাহলে তো বাকিদের সবারই পক্স হয়ে যায় যদি ইমিউনিটি না থাকে। তা এটা ছড়াছড়ি রোগ নয়, ছুঁচিবাই রোগ, যেটা বংশ পরম্পরায় আসতে পারে বা ওই জেনেটিক্যালি ট্রান্সমিট হতে পারে। হ্যাঁ, আর ডাক্তারবাবু আমি তো এবারে ছেলে বিয়ে টিয়ে দেবো, এবার তা বলবো, উনি কি এখন করবো? উনি আমাকে দেখাই বললেন ওই আপনার, হ্যাঁ, আপনাকে দেখায়। উনি এখন ভালো আছে? হ্যাঁ, এখন ভালো। আপনার থেকে ভালো আছে? অনেক চেয়ে কমেছে। এখন ফাঁকা ভালো হচ্ছে। আমি বারবার বলি ফাঁকা যাও, হ্যাঁ, ফাঁকা যেতে আমি চাই না। বাইরে যাই। আপনি লোকেশন- বেরোতে পারছেন না? না, লোকেশন নাম মিশলে হবে, আচ্ছা, ঠিক আছে, আপনারও কমবে দামে। লোকেশন নাম মিশলে হয়। এবারে আসি, তাহলে আপনি কিভাবে একজন সহানুভূতিশীল পার্টনার হয়ে উঠবেন। প্রথমেই বলি যে ওসিডি সম্পর্কে জানুন, ওসিডি রোগটা সম্পর্কে শিখুন, এবং ওসিডিতে কি কি হয়, একজন মানুষ এই রোগে যদি ভোগেন তাহলে কি কি করতে পারেন সেগুলো আপনাকে শিখতে হবে, এবং আপনার পার্টনারের কোন ধরনের ওসিডি আছে, সেই ওসিডির কি কমপ্লিকেশনস, কতদিনে সারে, কতদিন ওষুধ খাওয়াতে হয়, সেই ব্যাপারগুলো আপনাকে আগে শিখতে হবে। দ্বিতীয়ত বলি যে রোগীর চিন্তাকে ইনভ্যালিড না ভেবে ভ্যালিডেট করুন। এই যে বারে বারে হাত ধুতে যাওয়া, বা পাশ দিয়ে একটা কুকুর চলে গেল, মনে হলো আমাকে টাচ করে চলে গেল, বা দূরে একটা কুকুর দেখলো ভাবছে আমাকে টাচ করে চলে যাচ্ছে, বা যারা রিলিজিয়াস টাইপ অফ ওসিডিতে ভুগছেন তারা মন্দির দেখে ভয় পাচ্ছেন, বা ঈশ্বরের ছবি সামনে চলে এলে হঠাৎ করে মনে হচ্ছে আমি গালাগালি দিয়ে ফেলছি, এই ধরনের যে অবান্তর চিন্তাগুলো রোগীর মনের মধ্যে চলছে, সেগুলোকে আপনি একেবারে ইনভ্যালিড না ভেবে আপনি ভ্যালিডেট করুন যে ওটা রোগের জন্য হচ্ছে, যে ওইটুকুতেই আপনার পার্টনারের সমস্যা, বাকি সব ঠিক আছে, শুধু ওই চিন্তাগুলোকে আপনি ভ্যালিডেট করুন যে এইটুকু রোগের জন্য হচ্ছে, বাকি আমার পার্টনার সব দিক দিয়ে ঠিক আছে। এইটুকুকে আপনাকে আগে আলাদা করতে হবে যে কতটা রোগের জন্য করছে, কতটা নর্মাল মানুষ। তৃতীয়ত বলি না বলতে শিখুন। হ্যাঁ, আপনি কম্পালশনে হেল্প না করে ভালোবাসার সাথেও সহযোগিতা করে তার কম্পালশনটা কমানো যায়। আপনি কম্পালশনে সহায়তা না করে একটু ভালোবাসা দেখিয়ে তাকে বোঝান এবং বোঝানোর চেষ্টা করুন যে এটা ওসি থট, এই চিন্তাটাকে পার্থা না দিতে। চতুর্থত বলি ওসিডিকে ব্যক্তির থেকে আলাদা করে দেখুন, যে আপনার পার্টনার একজন স্বয়ংসম্পন্ন মানুষ, তিনি সব দিক দিয়ে ফাংশনাল, সব দিক দিয়ে ঠিক আছেন। তার ওসিডিটুকুকে যদি আপনি আলাদা করে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার পার্টনার বাকি সব দিক দিয়ে ঠিক আছে, শুধু ওইটুকু গন্ডগোল, ওইটুকু চিকিৎসার প্রয়োজন। পঞ্চমত বলি যে থেরাপি বা যে ট্রিটমেন্ট আপনারা ওসিডির জন্য করাবেন, সেই ট্রিটমেন্টে আপনাকে সহায়তা করতে হবে। একসাথে থেরাপিতে যান, আপনার সাইকোলজিস্ট কি বলছে দেখুন পেশেন্টকে, সেটা আপনি বুঝে তাকে আবার পরে মনে করিয়ে দিন যে এটা করতে হবে, বা ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখেছে ওষুধগুলো যাতে পেশেন্ট সময় মতো খায় সেটার ব্যবস্থা করুন, ওষুধটা ঠিক টাইমে কিনে এনে দিন, ওষুধ যাতে মিস না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। ওষুধের সময় শেষ হওয়ার আগেই, কোর্স শেষ হয়ে যাওয়ার আগে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন যে পরবর্তী কনসালটেশনের জন্য যে পরবর্তী কোন ওষুধগুলো চলবে, কতদিন ট্রিটমেন্ট চলতে পারে ডাক্তারবাবুর থেকে ভালো করে জেনে নিন, সে অনুযায়ী ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট কোর্সটি কমপ্লিট করুন। চেষ্টা করে দেখুন, উন্নতি সময় সাপেক্ষ, তবে উন্নতি হয়। এই মনোবিশ্বাস নিয়েই ট্রিটমেন্টে এগিয়ে যেতে হবে এবং আপনাকে আপনার পার্টনারের সাথী হয়ে পাশে দাঁড়িয়ে থাকতে হবে। এবার আসি চিকিৎসার ভূমিকা, প্রগনোসিস কেমন কি হতে পারে। আমার আগের ভিডিওতেও আমি ওসিডি চিকিৎসা নিয়ে বলেছি, যেমন ওসিডিতে যে থেরাপিটি করা হয় এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, সেই সাথে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি করা হয়, সেই সাথে বেশ কিছু ওষুধ দ্বারা ট্রিটমেন্ট করা হয়, SSRI গ্রুপের ওষুধ দিয়ে মেন ব্যবহার করা হয় এই ট্রিটমেন্টে। এছাড়া পার্টনার
পার্টনারদের জন্য সাইকো এডুকেশন এবং কাপল থেরাপি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যখন সাইকোলজিস্ট বোঝেন যে কাপল থেরাপি দরকার, দুজনকেই যদি বোঝানো যায় তাহলে ট্রিটমেন্টটা অনেক সুন্দর হবে, তখন কাপল থেরাপি খুবই জরুরি। একটি ওসিডি পেশেন্টকে সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ দ্বারা চিকিৎসা এবং সঠিক সাইকোথেরাপি দ্বারা খুব সুন্দরভাবে সুস্থ করে তোলা যায় এবং তাদের সম্পর্কও মজবুত হয়। ওসিডিতে যারা ভোগেন তারা ইউজুয়ালি একটু ফেথফুল হয়, সুতরাং আপনার পার্টনারকে আপনি যদি একটু যত্ন করে রোগটাকে সারিয়ে নিতে পারেন তাহলে তার চেয়ে ভালো পার্টনার বোধহয় আর হয় না। একজন ওসিডি রোগীর পাশে থাকা সহজ নয়, কিন্তু সচেতনতা, সহানুভূতি আর সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পর্কটা আরো দৃঢ় করা সম্ভব। আপনার ভালোবাসা, বোঝাপড়াই রোগীর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। সুতরাং আপনারা ভালো থাকুন, আপনার পার্টনারের সাথে থাকুন, আপনার পার্টনার এবং তার রোগ দুটো একটু আলাদাভাবে বোঝার চেষ্টা করুন এবং পার্টনারের চিন্তাগুলো কোনটা রোগ থেকে আসছে সেটা যদি আপনি একবার বুঝে ফেলেন তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে জীবনটা অনেক সহজ হয়ে গেছে। এবং চেষ্টা করুন ভালোবাসার সাথে তার কম্পালশনটাকে হ্যান্ডেল করার, তার কম্পালশনটা যাতে কন্ট্রোল করা যায় সেদিকে একটু নজর দেওয়ার, সঠিকভাবে ওষুধ খাওয়ানোটা কনফার্ম করা এবং আস্তে আস্তে আপনার পার্টনারকে সুস্থ করে তোলা এবং আপনাদের সম্পর্ককে আরও মজবুত করা। আশা করি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।